প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রিপন দেবনাথ। আজকে আমি তোমাদের ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয় থেকে অর্থের সময় মূল্য যে বিষয় আছে, যে চ্যাপ্টার আছে, ওখান থেকে আমি এর আগেও আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে শেষ ক্লাস নিব। আমি এর আগে এই চ্যাপ্টারে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয়, বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতে হয়, তারপর হচ্ছে বার্ষিক ভিত্তি কী, বার্ষিক ভিত্তি বিভিন্ন ধরনের বার্ষিক ভিত্তিগুলো কীভাবে নির্ণয় করতে হয়, তারপর হচ্ছে ঋণ পরিশোধের সূচি কীভাবে করতে হয়, সেগুলো আমরা বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন দিক নিয়ে এবং থিওরিটিক্যাল ক্লাসও থিওরিটিক্যাল বিষয়ও নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নগুলো আসে, ওই ধরনের একটা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। আমি এই প্রশ্নটাই আলোচনা করতেছি। আশা করি তোমরা এর আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো তোমরা মনোযোগ সহকারে করেছো। যদি মনোযোগ সহকারে করে থাকো তাহলে এগুলা আজকের ক্লাসটা খুব একটা কঠিন হওয়ার কথা না, এটা সহজ একটা বিষয়। সেটা হচ্ছে প্রশ্নটা ছিল, জনাব হাসনাত পূর্বাচল সমবায় সমিতি থেকে 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন, যা তিনি আগামী 3 বছর পর এককালীন পরিশোধ করবেন। অন্যদিকে আরেকজন মানুষ আছে, ব্যক্তি, তার নাম হচ্ছে জনাব রায়হান, শ্যামল বাংলা ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 10% সুদের হারে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। দুজনে কিন্তু 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। একজনে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হার সুদে, আরেকজনে নিচ্ছে শুধুমাত্র বার্ষিক 10% হার সুদে। ঠিক আছে, এটাও কিন্তু চক্রবৃদ্ধি, দুইটাই চক্রবৃদ্ধি আছে। কিন্তু একজনে করছে কি, একজনে করলো যে সেটা হচ্ছে 10% হারে মাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, আরেকজন হচ্ছে বার্ষিক 10% হার সুদে নিচ্ছে কত টাকা, 1 লক্ষ টাকা সুদে তারা 10% হার সুদে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। তিনি আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে 40,211 টাকা করে পরিশোধ করবেন। কে? যিনি লাস্ট জনাব রায়হান, তিনি প্রতি বছর শেষে গিয়ে 40,211 টাকা করে পরিশোধ করবেন। আর যিনি প্রথম জনাব কি ছিলেন, ওনার নাম জনাব হাসনাত, উনি কি করলেন, উনি 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে নিলেন এবং সেটা 3 বছর মেয়াদ শেষে গিয়ে তিনি টাকাটা পরিশোধ করবেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে প্রথম দুইটা যে প্রশ্ন, সেই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে সাধারণ বার্ষিক কিস্তি কি, এটা বলা হচ্ছে প্রদেয় বার্ষিক বৃত্তি কি বা বৃত্তি কি বা কিস্তি কি, কিস্তি না এটা বৃত্তি। সাধারণ বার্ষিক বৃত্তি কি অথবা প্রদেয় বার্ষিক বৃত্তি কি। আমরা জানি কি বার্ষিক বৃত্তি কি জিনিস, আমরা এর আগে আলোচনায় বলেছিলাম। সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আমরা পরিশোধ করি বা গ্রহণ করি, তাকে বার্ষিক বৃত্তি বলে। এই বার্ষিক বৃত্তিটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে অগ্রিম। একটা বলা হয় কি সাধারণ, আরটা হচ্ছে অগ্রিম। এটা হচ্ছে, তাহলে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি প্রদেয় বার্ষিক বৃত্তি বা সাধারণ বার্ষিক বৃত্তিটা কি, যে বার্ষিক বৃত্তিটা বছর বা নির্দিষ্ট সময়ের শেষে গিয়ে, একটা বছর বা যে সময়টার কথা বলি আমরা, মাস যেটা বলি, সেই সময়টা শেষে গিয়ে যেটা পরিশোধ করা হয় সেটা হচ্ছে কি সাধারণ বার্ষিক বৃত্তি। সাবা বলি সেটা হচ্ছে কি, যে বার্ষিক নগদ প্রবাহ প্রতিটির মেয়াদের শেষে, আমরা বার্ষিক বৃত্তি বলতে শুধু প্রতি বছর শেষে হবে সেটা না, নির্দিষ্ট সময় শেষে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে প্রতি মেয়াদের শেষে সংগঠিত হয়, তাকে সাধারণ বা প্রদেয় বার্ষিক বৃত্তি বলা হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নটা সম্পর্কে জানলাম। আমি জানি তোমরা অনেকেই এটা জানো, যাদের এখন মনে নেই তাদের মনে করাই দেওয়ার জন্য আমি আবার বললাম জিনিসটা, সাধারণ বার্ষিক বৃত্তি বা প্রদেয় বার্ষিক বৃত্তি কী সেটা আমি মনে করাই দিলাম। পরের প্রশ্ন হচ্ছে, বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য কেন অধিক হয়, ব্যাখ্যা করো। তাহলে কেন বর্তমান মূল্য চেয়ে ভবিষ্যৎ মূল্যে টাকাটা বেড়ে যায় বা বেশি হয়, কেন হয়, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলা হলো। আমরা এর আগে জানছিলাম অর্থের সময় মূল্যের কারণটা কি, সেটা আমরা এর আগের আলোচনায়, এর আগের যখন আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে, তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, তখন বলছিলাম অর্থের সময় মূল্য কেন হয়। যেসব কারণের কথা বলেছিলাম সবগুলাই হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি হওয়ার কারণ। তার মধ্যে প্রধান দুইটি কারণ হচ্ছে কি সময় এবং সুদের হার। যদি তাহলে আমাকে বলতে হবে কি
সময় ও সুদের হারের প্রভাবে বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয়। তাহলে কি প্রধানত হচ্ছে কি সময় এবং সুদের হার। এছাড়া কি আছে কি অর্থাৎ মূল কথাই হচ্ছে অর্থের সময়ের মূল্যের কারণে, অর্থের সময়ের মূল্যের জন্য যে অর্থের যে সময়ের মূল্য আছে সেজন্যই কি হয় বর্তমান মূল্য চেয়ে ভবিষ্যৎ মূল্য বেশি হয়। আমাদেরকে এটা বিশদভাবে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। নিশ্চয়ই তোমরা সেটা পারবা, আর আমি এর দিয়ে যাচ্ছিলাম। সরি। পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত জনাব হাসনাত 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবেন সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা তুলে নিয়েছো যার যার দরকার। আমরা এখন তাহলে 3 নম্বর প্রশ্ন যেটা আছে উদ্দীপকে উল্লিখিত জনাব হাসনাত 3 বছর পর কত টাকা পরিশোধ করবেন সেটা নিয়ে আমরা এখন অঙ্কটা করবো কি। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে কি ভবিষ্যৎ মূল্য যেটা সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে বর্তমান মূল্য দেয়া আছে, সেখান থেকে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব। তাহলে কি 3 বছর পর অর্থাৎ 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হার সুদে 1 লক্ষ টাকা 3 বছর পর কত টাকা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের কি দেয়া ছিল এই গ নম্বর প্রশ্নের মধ্যে? আমাদের দেয়া আছে বর্তমান মূল্যটা দেয়া আছে, পিভি দেয়া আছে, প্রেজেন্ট ভ্যালুটা দেয়া আছে কত 1 লক্ষ টাকা। তারপর কি আছে এরপর দেয়া আছে সুদের হার দেয়া আছে, সুদের হার দেয়া আছে কত 10%। এরপর আর কি দেয়া আছে মেয়াদ দেয়া আছে কত মেয়াদ এন সমান দেয়া আছে কত 3 বছর। এরপর আছে চক্রবৃদ্ধির সংখ্যা। আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা কত দেয়া আছে 'আমাদের বলা আছে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর কি হবে চক্রবৃদ্ধি হবে। তাহলে একটা বছরের মধ্যে কয়বার চক্রবৃদ্ধি হবে 4 বার। 12কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি সেটা পেয়ে যাব, সেটা কত 4 বার। এরপর কি আছে এরপর আমাদেরকে বের করতে হবে এখন ভবিষ্যৎ মূল্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন তাহলে আমাদেরকে বের করতে হবে কি ফিউচার ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমরা এর আগে ক্লাসের মধ্যে সূত্রগুলো শিখেছিলাম। ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, বর্তমান মূল্য বের করার সূত্রগুলো আমরা শিখেছিলাম। এখন আমরা ওই শিখানো এগুলো থেকে মনে করে আবার লিখবো। তাইলে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্রটা, ভবিষ্যৎ মূল্য বের করার সূত্রটা কি সিম্পল, সেটা হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। যদি চক্রবৃদ্ধি যদি বছরে যদি একবার হয় তাহলে আইটাকে কিছু দিয়ে ভাগ করতে হবে না, অর্থাৎ 1 দিয়ে ভাগ করব। যদি চক্রবৃদ্ধির সংখ্যা যদি আগের চেয়ে বেশি হয় যতবার হবে ততটা দিয়ে আমরা আইকে ভাগ করে নিব। এখানে কত হচ্ছে তাহলে এখানে এম বসাইতে হবে। এখন আমরা প্রেজেন্ট ভ্যালু জানি কত, আমরা এম এর মান জানি, আই এর মান জানি, সব মান বসাই দিব আর ক্যালকুলেশন করে অঙ্কটা করে ফেলবো। তাহলে আমাদের আছে কত আই এর পিবির মান হচ্ছে 1 লক্ষ টাকা, আই এর মান হচ্ছে 0.010, এম হচ্ছে 4, ওদিক দিয়ে হচ্ছে এন হচ্ছে এন এর মান দিয়ে আছে কত 3, এম এর মান হচ্ছে কত 4। বসে ফেললাম। এবার আমরা ক্যালকুলেশন করে অঙ্কটা করে ফেলবো। নিশ্চয়ই তোমরা সেটা করতে পারবা। ক্যালকুলেশন করলে কত হয় 1,34,488.88। ক্যালকুলেশন করলে 1,34,448.88 টাকা। এ হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, প্রথম যে অঙ্ক দিল অর্থাৎ গ নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা বলা হয়েছিল জনাব হাসনাত 3 বছর পর কত টাকা পরিশোধ করবেন। জনাব হাসনাত তাহলে 3 বছর পরে গিয়ে 1,34,448
88.88 টাকা, 88.88 টাকা পরিশোধ করবেন। তাহলে আমরা প্রথম যে সমস্যাটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম, আনসার পেয়ে গেলাম। পরের যে সমস্যাটা, পরে ঘ নম্বরে যেটা বললো, ঘ নম্বরে বললো কি, জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে। তুমি কি একমত? অর্থাৎ আমরা যদিও জনাব রায়হানের যে টাকাটা পরিশোধ করছে প্রতি বছর 40,211 টাকা করে, যেটা পরিশোধ করলো 3 বছরে উনি দিলেন, ওখানের মধ্যে প্রতি বছর শেষে গিয়ে ওই 40,211 টাকার মধ্যে কি আছে, আসলের টাকাও আছে, সুদের পরিমাণও আছে। বলা হচ্ছে এখানে, প্রশ্নে বলা হচ্ছে যে প্রতি বছর শেষে গিয়ে 1 বছর পরে গিয়ে, প্রথম বছরে যা দিবেন সুদ, পরের বছর গিয়ে আর কম সুদ দিবেন, এর পরের বছর গিয়ে আর কম সুদ দিবেন, অর্থাৎ ক্রমাগত সেটা হ্রাস পাবে। তুমি কি সেটা কি একমত? আমি একমত হব তখন যদি আমি সুদের মানে ঋণ পরিশোধের তালিকাটা যদি আমরা তৈরি করি, তখন দেখে বুঝতে পারবো এটা আসলে কমতেছে কিনা কমতেছে না। তাহলে আমরা প্রথমে সেটা ঋণ পরিশোধের তালিকাটা তৈরি করব। যদিও একটু পর্যন্ত প্রশ্ন থাকতো, তবু আমরা কি করতাম, ঋণ পরিশোধের তালিকাটা তৈরি করতাম। কিন্তু পরে কি বলছে দেখো, ঋণ পরিশোধ তালিকা প্রস্তুতপূর্বক মতামত দাও। আর যদি এখন বলেই দিচ্ছে ঋণ পরিশোধের তালিকা তৈরি করার জন্য, তাহলে আর কোনো উপায় নেই, তখন করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা ঘ নম্বর করবো। তাহলে এটা মুছে ফেলতেছি। তাহলে আমরা ঋণ পরিশোধের তালিকা তৈরি করি। এটা হচ্ছে কি জনাব রায়হানের ঋণ পরিশোধের তালিকা। তাহলে প্রথমে হচ্ছে বছর, 2 নম্বর কলামে হচ্ছে বছরের শুরুতে ঋণের পরিমাণ, 3 নম্বর কলামে হচ্ছে কিস্তির পরিমাণ, 4 নম্বর কলামে হচ্ছে কী পরিমাণ সুদ দিচ্ছি সেটা ওই বছরে, তারপরটা হচ্ছে ওই কিস্তির মধ্যে কী পরিমাণ আসল দিচ্ছি সেটা, আর বছর শেষে ঋণের পরিমাণ কত থাকবে, বাকি কত টাকা ঋণ বাকি থাকবে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে বছরের শুরুতে প্রথম আমরা ঋণ নিয়েছিলাম কত টাকা, 1 লক্ষ টাকা। শুরুতে ঋণ নিয়েছিলাম কত, 1 লক্ষ টাকা। কিস্তি দিয়েছিলাম কত, প্রশ্নেই বলা ছিল, সেটা হচ্ছে 40,211 টাকা, 40,211 টাকা। আচ্ছা, তাহলে 10% সুদে নিছিলাম তাই না, 10% সুদে 10,000, যদিও এই 1 লক্ষ টাকার উপর যদি আমরা 10% যদি সুদ ক্যালকুলেট করি কত হয়, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে
10,000 টাকা। তাহলে আমরা সুদটা কিসের উপর পাইছি? এই 2 নম্বর কলামে যেটা থাকবে তার সাথে গুণ করে পাইছি, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কি 2 গুণ 10%, অর্থাৎ এই 1 লক্ষ টাকার 10% হচ্ছে কত টাকা? 10,000 টাকা লিখলাম। তাহলে এই 40,211 টাকার মধ্যে 10,000 টাকা যদি সুদ হয়, বাকি টাকাটা কি? বাকি টাকাটা হচ্ছে আসল। তাহলে এখান থেকে তাহলে আমরা কত টাকা দিয়ে দিছি? 30,211 টাকা আসল দিয়ে ফেলছি। যদি 1 লক্ষ টাকা থেকে 30,211 টাকা দিয়ে ফেলি, আর বাকি টাকাটার থেকে যাবে, সেটা হচ্ছে কি বছর শেষে ঋণের পরিমাণ। সেটা কত টাকা? সেটা 69,789 টাকা। তাহলে এটা পরবর্তী বছরের শুরুতে গিয়ে একই টাকা চলে আসবে, সেটা হচ্ছে 69,789 টাকা। আমাদের কিস্তির পরিমাণ একই থাকবে 40,211। তাহলে সুদের পরিমাণ কি হয়ে যাবে? এটা 10% কত হয়? এটা 10% হবে 6,978.9 টাকা। 6,978.9 টাকা, এটা হচ্ছে সুদ দিলাম। বাকি টাকাটা কি তাহলে? 40,211 টাকার মধ্যে 6,978 টাকা হচ্ছে সুদ, বাকিটা কি? বাকিটা হচ্ছে আসল। আসল তাহলে কত? 33,232.10 টাকা। তাহলে এখানে আসল দিয়ে ফেলছি। আগে ছিল মানে এই বছর শুরুতে ছিল সেকেন্ড ইয়ারে গিয়ে 69,789 টাকা। এর মধ্যে আমরা 33,232 টাকা দিয়ে ফেলছি। তাহলে বাকি টাকাটা এখনও পরিশোধ করে করতে হবে। সেটা হচ্ছে কত? 36,556.90। 36,556.90 টাকা। এবার এটা তাহলে বছরের শুরুতে চলে আসবে। 3 নম্বর বছরে গিয়ে তাহলে আমাদের আসল বাকি থাকবে কত টাকা? মানে সুদের লোনের পরিমাণ, আর কত টাকা লোন বাকি থাকবে? 36,556.90। আর কিস্তি দেখিয়ে থাকবে 40,211। আর এটার উপর সুদ দিব কত টাকা? এটার উপর সুদ দিব হচ্ছে 3,655 কত হবে? 69 টাকা। তাহলে আর বাকি টাকাটা এইটা থেকে যদি এটা বাদ দিই, বাকি টাকাটা হচ্ছে কি আসল। সেটা কত? সেটা হচ্ছে 36,500, মানে যেটা আছে আর কি, এটা বসাই দিব 36,000। তাহলে এটা কি থাকবে? এটা কি 0 হয়ে যাবে। এই হচ্ছে এখন সাধারণত আমাদের মধ্যে যে ব্যালেন্সটা আসলটা থাকবে, আসলটা আমরা এখানে বসে দিব লাস্টে গিয়ে যে আসলটা এখানে থাকবে, অর্থাৎ লোনের পরিমাণ যেটা বাকি থাকবে সেটা আমরা এখানে বসে দিব। বসে দিয়ে এটা থেকে এটা বিয়োগ করে এটা বসে দিব। তাহলে আমাদের ফ্র্যাকশনগুলোতেও ভুল হবে না। তাহলে কি হবে না? ভুল হবে না। তাহলে আমরা এই 5 নাম্বার কলামে আসল, এই কিস্তির মধ্যে আসল কত টাকা দিচ্ছি সেটা কীভাবে পাইলাম? সেটা পাইলাম 5 নম্বর কলাম থেকে কী করলাম? 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলাম যখন আমরা বাদ দিলাম, তখন কী হয়ে গেল? 3 নম্বর কলাম থেকে এই কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দেওয়ার পরে আমরা আসলের পরিমাণটা পেয়ে গেলাম। আর বছর শেষে গিয়ে যে ঋণের পরিমাণ কত আছে সেটা কীভাবে পাইলাম? সেটা হচ্ছে কি 2 নম্বর কলামে যেটা ছিল, 2 নম্বর কলাম থেকে আমরা কি বাদ দিলাম? 5 নম্বর কলামটা বাদ দিলাম। 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বাদ দেওয়ার পর 6 নম্বর কলামটা পেয়ে গেলাম। এভাবে তাহলে আমরা কি করতে পারি? ঋণ পরিশোধের তালিকা বা সূচি যাই বলি সেটা আমরা তৈরি করতে পারি। এখন আমাদের প্রশ্ন করা হয়েছিল কি? সেটা হচ্ছে ক্রমাগত হ্রাস পাবে, অর্থাৎ ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে। তুমি কি একমত? হ্যাঁ। তাহলে হচ্ছে কি আমি যেহেতু দেখতেছি কি প্রথম বছর ছিল 10,000 টাকা, পরবর্তী বছর গিয়ে হলো 6,978.90 টাকা, এর পরবর্তী বছর গিয়ে হয়ে গেল 3,655.69 টাকা। সুতরাং দেখতেছি কি হচ্ছে
সুদের পরিমাণ হ্রাস পাচ্ছে। সুতরাং আমরা কি লিখব? হ্যাঁ, আমরা উল্লেখিত মন্তব্যের সাথে একমত, সেটা ঋণ পরিশোধ তালিকার মাধ্যমে দেখানো হলো। তাহলে আমরা এভাবে দেখাইতে পারি। এখন এই প্রশ্নের মধ্যে আমরা কি দেয়া ছিল, কিস্তির পরিমাণটা দেয়া ছিল, কিস্তির পরিমাণটা কি হয়েছিল? দেয়া ছিল। কিন্তু আমরা এই যদি কিস্তির পরিমাণটা যদি দেয়া নাও থাকতো, তবুও আমরা কি করতে পারতাম? অঙ্কটা করতে পারতাম। কীভাবে করতে পারতাম? কারণ আমরা জানি সাধারণ বার্ষিক কিস্তির সূত্রটা কি, সেটা আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম। সো আমরা জানি কীভাবে সাধারণ বার্ষিক কিস্তি নির্ণয় করতে হয়। সাধারণ বার্ষিক কিস্তি নির্ণয় করার মাধ্যমে আমরা কীভাবে ঋণ পরিশোধের তালিকা তৈরি করতে হয়, সেটা আমরা এর আগে ক্লাসে শিখছিলাম। এই ক্লাসের মধ্যে আমরা পাশাপাশি দেখে নিলাম কি সৃজনশীল প্রশ্নের মধ্যে অঙ্কগুলো কেমনে আসতে পারে, প্রশ্নটা কেমন হতে পারে, সেই প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে সেটা আমরা এই ক্লাসের মধ্যে দেখে নিলাম। সো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করেছো। আশা করি তোমরা এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্কগুলা, বিভিন্ন ধরনের প্রশ্নগুলা কীভাবে করতে হয় সেটা তোমরা বাসার মধ্যে তাদের নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করেছো। তোমরা এই চ্যাপ্টারের মধ্যে যদি আরও ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে বইয়ের মধ্যে আর যেই সব প্রশ্ন আছে, মানে যেসব উদাহরণ আছে সেগুলো দেখবা, প্রশ্নগুলো সলিউশন করার জন্য চেষ্টা করবা, পাশাপাশি প্রস্তুতি নিবা, যাতে ভবিষ্যতে যদি যখন পরীক্ষা হয় তখনই তোমরা যেন পরীক্ষায় ভালো আনসার করতে পারো। এখন করোনাকালীন সময় তোমাদের সবার বাসায় থাকা উচিত, বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যাতে যখনই পরীক্ষা হয় তখন তোমাদের এটা বলতে না হয় যেন আমাদের পরীক্ষার জন্য এখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় নাই। একদিক দিয়ে করোনাকালীন সময়টা ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো সময়, সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য। তোমাদের ক্লাস হচ্ছে না, সেটা অবশ্যই খারাপ দিক, কিন্তু বাসায় বসে পড়ালেখা করার জন্য, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা না দিয়ে বাসায় থাকার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। আশা করি তোমরা বাসায় থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা, বাসায় থেকে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হবা। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য।